বসে বসে ঘুমে ঢুলে আসছিল রতনের চোখ। সারাদিন দোকান খোলা রাখলে যা হয়, খুব বড় না হলেও দেবপুরে তার এই মুদির দোকানটায় কেনা বেচা বেশ ভালোই। সন্ধে সন্ধে হয়েছে তখন। একটা আধবুড়ো লোক এসে দোকানের সামনে দাঁড়ালো। পায়ের আওয়াজে রতন সজাগ হয়ে দেখল লোকটা অচেনা, নতুন হয়তো এই এলাকায়। বলুন, কি দেব? এখানে নতুন নাকি? মানে এই এলাকায় আগে দেখেছি বলে তো মনে পড়ছে না। হ্যাঁ, এই তো গত পরশু ওই ফাঁকা মাঠের ধারের বাড়িতে এসেছি। দিব্যি শান্ত জায়গা তোমাদের এই দেবপুর। ও, ওই নীল বাড়িতে এসেছেন? বাহ বাহ, বাড়িখানা তো বেশ বড়। তবে হ্যাঁ, শেষ মালিক উকিল বাবু মারা যাওয়ার পর ফাঁকাই ছিল এতদিন। তা কি দেব বলুন? লোকটা পকেট থেকে একটা সাদা কাগজের ফালি বের করে রতনের সামনে রাখল, আর একবার কেমন যেন চোখে চারদিকে দেখে নিল। তার হাবে ভাবে যেন শুধু সতর্কতা। আমি কাউকে আসলে সেরকম চিনি না। তুমি এই সব জিনিসগুলো আমার বাড়ি কারো হাত দিয়ে পাঠিয়ে দিও, আমি যা টাকা পয়সা লাগবে দিয়ে দেব। আচ্ছা বেশ, আপনি যান, আমি আমার দোকানের ছেলে ঘন্টাকে পাইতে দেব। লোকটা ঘুরে চলেই যাচ্ছিল। এমন সময় রাস্তার ওপর একজনকে হেঁটে যেতে দেখে থমকে গেল সে। যে যাচ্ছে সে আর কেউ না, এই দেবপুরের সবার চেনা রতু খ্যাপা, ভবঘুরে মানুষ। বহু বছর আগে হঠাৎ কোথা থেকে এসে হাজির হয়েছিল এখানে। ওটিকে পাগল নাকি? ও, ওকে ভয় পাবেননি স্যার, ও হলো রতু খ্যাপা। এদিক ওদিক পড়ে থাকে, কেউ খেতে দিলে খায়, নইলে ঘুরে ঘুরে বেড়ায়, বুঝলেন? তাই নাকি? আচ্ছা, তুমি মনে করে জিনিসপত্রগুলো পাঠিয়ে দিও, আমি চলি। বলে লোকটা হনহন করে হেঁটে আবার সে জায়গা ছাড়ল। এই দেবপুর জায়গাটাতে আদতে কোনো সমস্যা নেই, একেবারে ছিমছাম। তবে কয়েক মাস ধরেই ছিঁচকে চোরের বড় উৎপাত হচ্ছে। রতন সেজন্য খুব সাবধানে থাকে এখন। এই ঘন্টা, ঘন্টা, আরে কোথায় মরলি রে হতভাগা? এদিকে আয় জলদি। তার ডাকে দোকানের পেছন থেকে একটা সুটকো চেহারার লোক এসে দাঁড়ালো। ঘন্টা এই দোকানে কাজ করছে আজ প্রায় 1 বছর। সারাক্ষণ দোকানের পেছনে কি করিস বল দেখি? তোরে কাজে রেখেছি এখানে, আর তুই ওখানে পড়ে আছিস দিন রাত। একে দোকানে কেউ এলি তো আসবো, কেউ না এলি এমনি এমনি টুলের পর কতক্ষণ আর বসে থাকা যায়? খালি চেটেন চেটেন কথা। যাকে শোন, এই কাগজে লেখা সব জিনিস একটা ব্যাগে ভর, আর চট জলদি ওই দক্ষিণে মাঠের ধারে নীল বাড়িতে দেয়। নতুন এক বাবু এসে খাতা খুললেন দোকানে, বুঝলি? ওই নীলবাড়িতে নতুন লোক এসেছে? বলো কি গো রতনদা? তা ভালো, বড় লোকেরা সব টপাটা বাড়ি কিনছে আর খেটে মরছে এই ঘন্টা। বলে গজগজ করতে করতে একটা ব্যাগের মধ্যে জিনিসপত্র ভরতে লাগলো লিস্ট দেখে দেখে। হঠাৎ কি একটা দেখে একটু অবাক হয়ে রতনের দিকে তাকালো সে। ও রতনদা, এখানে লেখা 4 কেজি চকের গুঁড়ো। চকের গুঁড়ো আমরা রাখি নাকি? তাই নাকি? চকের গুঁড়ো তো কোথাও পাওয়া যায় বলে বাবার জন্মে শুনিনি, তাও আবার 4 কেজি। শালা কি চকের গুঁড়ো খায় নাকি? কে, তুই ওই সাদা চকের বাক্স 5টা পুড়ে দে। এক ছিল রতু খেপা, আবার কোন পাগল জুটলো কে জানে। ব্যাপারটা সত্যি সন্দেহজনক। মানুষ একসাথে এত চকের গুঁড়ো দিয়ে কি করতে পারে ঘন্টাও ভেবে পেল না। সে ব্যাগ ভরে নিল চুপচাপ। দক্ষিণ পাড়ের মাঠের ধারে নীলবাড়িতে যখন ঘন্টা মস্ত ব্যাগটা নিয়ে পৌঁছালো, তখন চারদিক কালো করে অন্ধকার নেমেছে। রাস্তার বাতি জ্বললেও এই জায়গাটা যেন কেমন একটা ঘুপচি মতন। লোহার মোর্চে ধরা গেটখানা একটা ঠেলা মারতেই খুলে গেল। এ বাড়িখানা দেবপুরে আসার পর বহুবার দেখেছে সে, তবে কাউকে থাকতে দেখছে এই প্রথম। নীল বাড়িখানা একটু বাঁকা ধরনের,
সামনে ঘাসের জমি, সেখানে বেশ কিছু ভাঙা মূর্তি আর ঝর্ণা রয়েছে। সেগুলিতে এখন বাড়ির ভেতরকার আলো এসে পড়েছে। দরজা খটখট করতেই আধবুড়ো লোকটা দরজা খুলে দিল, যেন দরজার সামনেই দাঁড়িয়েছিল এতক্ষণ। ইয়ে, আমায় রতনদা পিছিয়ে দিল। এই আপনার জিনিসগুলো। ও, তা এসো, ভেতরে এসো। ওই বাঁ দিকে গুদম ঘর আছে, যাও ওখানে রেখে এসো। ভারী ব্যাগখানা নিয়ে ঘন্টা ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে সে থমকে গেল যেন। সারা বাড়িতে ঠাসা দামি জিনিসপত্র, টিভি, মূর্তি, টেবিল, দামি ঘড়ি, ফুলদানি, ধাতুর তৈরি কত যে জিনিসপত্র, তার গোনাগুনতি নেই একেবারে। কি হলোটা কি? অমন ট্যাপ টিভিয়ে কি দেখছো? যাও ওদিকে রেখে এসো, যাও। ঘন্টা ব্যাগটা নিয়ে গুদম ঘরের দিকে যেতে যেতেই মনে মনে কি পরিকল্পনা তা ভেবে নিল। এমন মকা বারবার আসবে না। গুদম ঘরে ব্যাগ দুটো রাখলো সে। ঘরখানা ভাঙা আসবাবে ঠাসা, একটা মিটমিটে আলো জ্বলছে। ঘরের কোণে একটা মস্ত বস্তা হেলান দিয়ে দাঁড় করানো। ঘন্টা চলেই আসছিল, হঠাৎ বস্তাটা যেন একটু নড়ে উঠল আর ধপাস করে মেঝেতে গড়িয়ে পড়ল। একটা হালকা গোঙানিও যেন শুনতে পেল সে। কি ব্যাপার? ঘন্টা কিছুই বুঝতে পারল না। বস্তাখানা নিজে থেকেই নড়ে উঠল কেন? কি হলো হে? কি করছো এখনো ওখানে? ডাকটা শুনে ঘন্টা চমকে উঠল। কিছু একটা যে রহস্য আছে এখানে, সেটাও বুঝল সে। আগে কিছু না, ওই ব্যাগগুলো রাখতে একটু হ্যাঁ, বুঝলাম। এই নাও টাকা, যা দাম হয় রতনকে দিও, আর বাকিটা জমা করে দিতে বলো। নাও, কেটে পড়ো এবার। নীল বাড়ি থেকে বেরিয়ে লুকোনো মুঠোফোনটা বের করেই কানে চেপে ধরল সে। রাস্তাটা খালি এখন, সন্ধে বলে সেরকম লোকজন প্রায় নেই। হ্যাঁ গুরু, আজ একবার দোকানের কাছে এসো, বুঝলে? আরে জব্বর খবর আছে, সব কিছু নিয়ে তৈরি হয়ে এসো। বটে, কি খবর এখন বলা যাবে না নাকি? আরে, যে বাড়িখানা আমরা ডেরা করব ভাবছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওখানেই। বেশ, তুইও তৈরি থাকিস তাহলে। কিছুক্ষণ পর ঘন্টা ফিরে এলো রতনের দোকানে। রতন তখন 2-4 জন লোকের সাথে কথা বলছে। সবাই কোনো একটা ব্যাপার নিয়ে আলোচনা করছে। তোমাদের কথাগুলো ঠিকই, কিন্তু চুরি কে করছে তা জানা না গেলে কাকে ধরবে? আর কাকে ধরেই বা পিটিয়ে গায়ের ছাল মেটাবে বলো দেখি? তা ঠিক, কিন্তু হাতের ওপর হাত দিয়ে বসে থাকলে তো এরপর গলায় পা দিয়ে পকেটে টাকা পয়সা সব দিনে দুপুরে বের করে নিয়ে যাবে গো। কথাটা ঠিক, তবে এবার থেকে সবাই মিলে এলাকাটা টহল দিতে পারলে ভালো হয়, কি বলো? তা করা যায়, তবে একটা কথা, আমার মনে হয় থানায় জানানো দরকার আমাদের এই রাতের গাঁট দেওয়ার ব্যাপারটা। কি ঠিক বলিনি? কথাগুলো ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। সবাই একটু যেন সন্দেহ প্রকাশ করছে মনে মনে। কাজ সেরে অন্য কোথাও পাড়ি দিতে হবে তাদের। কিরে, এসছিস? এতক্ষণ লাগে নাকি? রাস্তায় কি তুই ঘুমোস? ব্যাগখানা ভারী ছিল তো, তাই দেরি হলো। আর কি কাজ আছে বলো তাড়াতাড়ি। ঘন্টা আবার গজগজ করতে করতে দোকানে ঢুকে পড়ল। নানান কথাবার্তার পর সবাই চলে গেল। আজ রাত থেকেই হয়তো এলাকায় টহল দেবে সবাই। রাত নামার পর সময় মতো রতন দোকানের শাটার নামিয়ে দিল। ঘন্টা তখন দোকানের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানছে। শোন, খেয়াল রাখিস, খুব চুরি হচ্ছে এলাকায়, জানিস তো? হাহারে, আমি থাকতে আবার কে চুরি করবে? তুমি নিশ্চিন্তে থাকো। রতন একবার কটমট করে তাকিয়ে চলে গেল বাড়ির দিকে। এলাকায় চুরি কারা করছে সেটা যেন একটু হলেও বুঝতে পারছে সে। রতন চলে যেতেই ঘন্টা বিড়িখানা ফেলে দিয়ে আঙুল দিয়ে শীষ দিল একটা। সঙ্গে সঙ্গে কাঁধে একটা ঝোলা নিয়ে একটা লোক বেরিয়ে এলো ঝোপের ভেতর দিয়ে। লোকটার মুখে খোঁচা খোঁচা গোবদাড়ি। তারপর কি বলবি বলছিলি বল দেখি। আর তৈরি হয়ে আসতে বললি, তাও বাড়িতে নতুন লোক এসেছে, কে বললো? ওহো, অত কথা বলো না বাপু, আর একটু গলা নামিয়ে।
কেউ শুনতে পেলে কেলিয়ে দাদুর নাম ভুলিয়ে দেবে, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, এ আবার বল দেখি কি দেখেছিস। শোনো, ও বাড়ির লোকটার হ্যাবক টাকা, সারা বাড়িতে ছড়ানো জিনিসপত্র, আর গুদম ঘরে কি একটা যেন লুকিয়ে রেখেছে, বুঝলে? যাই হোক, তুমি সব তৈরি করে এসেছো তো? আরে শালা, সব তৈরি, চল এবার। দুজনে অতি সাবধানে রাস্তায় পা বাড়ালো। এই দেবপুর আদতে শহর নয়, শহরতলির এলাকা। মানে উঁচু বিশাল বাড়ি থাকলেও ছোট ছোট টালি আর টিনের শেডের বাড়িও আছে অনেক। 1 বছর আগে ঘণ্টা আর তার সাগরেদ অভয় যখন এই এলাকায় এসেছিল, তখন এই এলাকা আরও জনাজীর্ণ ছিল, তাই তাদের কাজে কর্মে খুব সুবিধে হচ্ছিল। এখন আর সে উপায়ে নেই, রাস্তায় রাস্তায় আলো। নীলবাড়ির সামনে যখন দুজনে এসে দাঁড়ালো, তখন এলাকা একেবারে শান্ত। টহল দিতে হয়তো সত্যি কিছু লোক বেরিয়েছে, কারণ থেকে থেকে দূর থেকে মৃদু সাবধানবাণী শোনা যাচ্ছে। বন্ধ লোহার গেটটা সাবধানে ঠেলে খুলল ঘণ্টা। সন্ধ্যের মতোই মৃদু ক্যাঁচ ক্যাঁচ শব্দ হলো একটা। অভয় একবার চারদিকে দেখে নিল চট করে। ঘণ্টা আর অভয় আবার বাড়ির সামনের ফাঁকা জমির ওপর দিয়ে দ্রুত কিন্তু সাবধানে এগিয়ে চলল বাড়ির মূল দরজার দিকে। বাড়ির মূল দরজার সামনে দাঁড়িয়ে ঘণ্টা আর অভয় একবার শুনে নিল কোনো শব্দ আসছে কিনা। তারপর অভয় দরজার লক ভাঙার জন্য তারের একটা টুকরো হাতে নিয়ে দরজায় হাত দিতেই ক্যাঁচ শব্দ করে সেটা আপনা আপনি খুলে গেল। কি রে, দরজা তো খোলাই দেখছি। মনে হয় বন্ধ করতে ভুলে গেছে। চলো গুরু, আমাদের আজ কপাল ভালো। দুজনে হাতে টর্চ নিয়ে বাড়ির ভেতর ঢুকলো। সত্যি বলতে ঘণ্টা ভুল কিছু বলেনি। সারা ঘরে জিনিসপত্র ঠাসা, কিন্তু তাদের মাঝেই দেখলো বড় টিভিটা চলছে একভাবে। কোনো অনুষ্ঠান হচ্ছে না, এমনিই চলছে। সামনে সোফায় কেউ যেন অন্ধকারে পুতুলের মতো বসে আছে, কোনো প্রাণের স্পন্দন নেই সেখানে। দুজনে পা টিপে টিপে সোফার সামনে এসে দেখল সেই আধবুড়ো লোকটা, চোখ দুটো বিস্ফারিত, যেন মোমের পুতুল একটা। কি ব্যাপার বলো তো গুরু, এ যে একেবারে কাঠ হয়ে বসে আছে। হ্যাঁ, মনে হচ্ছে হার্ট অ্যাটাক। যাকে চল, ঝামেলা ঠামেলা হওয়ার আগে যা পারিস ব্যাগে পড়। দুজনে এরপর মূর্তি, টাকা, ফুলদানি যা পারলো ভরতে শুরু করলো ঝোলার মধ্যে। যা হোক করে এসব নিয়েই আজ রাতে ওরা দেবপুর ছাড়বে। হঠাৎ অভয়ের মনে হলো কি একটা যেন স্যাঁত করে ঘরের একদিক থেকে অন্যদিকে চলে গেল। কে কে ওখানে? কে? কি করছো গুরু? কেউ শুনে ফেলবে যে। আরে থাম, কি একটা যেন ওই ওই আলমারির ধারে বসে আছে। দেখ দেখ। কথাটা শুনে ঘণ্টা দুপা এগিয়ে গেল সেদিকে। হঠাৎ সোফার দিক থেকে খুট করে একটা শব্দ হলো। ওরা দুজনে দেখল সেই আধবুড়ো লোকটার মাথা কট কট করে তাদের দিকে ঘুরল, আর মুখে ফুটে উঠল একটা হাসি। দুজনে ভয়ে দুপা পিছিয়ে গেল। কি ভয়ানক দৃশ্য, কি ঘটছে কিছুই বুঝতে পারল না তারা। হঠাৎ কি একটা অন্ধকারের মধ্যে থেকে লাফ দিয়ে পড়ল তাদের ওপর। তীব্র গরমে আর অস্বস্তিতে চোখ খুলল ঘণ্টা। কোথায় আছে কিছু বুঝতে পারল না প্রথমে। চোখ একটু সয়ে যেতে বুঝল তাকে বেঁধে রাখা হয়েছে। সামনে বিশাল বিশাল দুটো মোমবাতি জ্বলছে, কালচে ধোঁয়ায় চোখ জ্বালা করছে তার। কি কি হচ্ছে এখানে? কি হচ্ছে? একটা প্রবল অট্টহাসিতে কেঁপে উঠল ঘণ্টা। ভালো করে চোখ চেয়ে সব কিছু দেখতে পেল ঘরের মাঝে অভয় কেমন যেন 4 হাত পা ছড়িয়ে পড়ে আছে। চারদিকে সাদা চকের গুঁড়োর তৈরি একটা নকশা। গুরু, গুরু, তো তোমার কি হয়েছে গো গুরু? অন্ধকারের মধ্যে থেকে কি একটা দৌড়ে তার গায়ের কাছে চলে এলো। তারপর জন্তুর মতো তার গায়ের গন্ধ শুকতে লাগলো। রতু খ্যাপা, এই সর সর বলছি আমার কাছ দিয়ে, সর। ছেড়ে দে ওকে,
এদিকে আয়। কে 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 তুমি? কি করেছো কুরুর সাথে? কি চাও? আমি কে? আগে বল, তোরা কে? কি জন্য আমার বাড়িতে ঢুকেছিলি? বল বল, নইলে বলে একটা হাত সামনে বাড়ালো সে। সঙ্গে সঙ্গে রতুখ্যাপা দৌড়ে গিয়ে কামড় বসালো এবার অভয়ের গলায়। আমরা চোর। এ এলাকায় কয়েক মাস ধরে চুরি করছি। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আস্তানা করি, তারপর তারপর কিছুদিন চুরি করে পালিয়ে যাই। আপনি কে? আর কেন এমন করছেন? কি করেছেন ও লোকটার সাথে? আমার কোনো নাম নেই। আমি রক্তচোষা পিশাচ, যাকে ইংরেজিতে বলে ভ্যাম্পায়ার। এর আগেও বেশ কিছু জায়গা আমার প্রকোপে জনশূন্য হয়ে গেছে, বহু বহু যুগ আগে। কখনো আমার চেহারা হয় এই রকম বেচারা মানুষের মতো, কখনো আমার চেহারা হয়। কথাটা বলতে বলতে লোকটার চেহারা হলো ভয়ঙ্কর। সদন্ত ঝিলিক দিয়ে উঠল মুখে। কালো মুখের ওপর বসানো লাল জ্বলন্ত দুটো চোখ ধকধক করে চলে উঠল। ঘন্টা বুঝল না জেনে বুঝেই কি ভয়ঙ্কর জালে পা দিয়েছে তারা। আজ বহুকাল পর আমার ঘুম ভাঙলো, কিন্তু ঘুম ভেঙেই বুঝলাম আমার সেই ক্ষমতা, সেই দাস দাসী আর কোনো কিছুই নেই। তাই তোদের এই নিরিবিলি জায়গাটা বেছে নিলাম। এই পাগল লোকটাকে সন্ধেবেলা দেখেই আমার মনে ধরেছিল। ওকেই প্রথম নিজের দাস বানালাম। তারপর তোকে লোভ দেখাতে বেশি কিছু ভাবতে হয়নি আমায়, নিজেই ধরা দিলি এসে। এবার তুইও আমার দাসত্ব মেনে নিবি। বলেই বিশাল হাঁ করে হাওয়ায় ভেসে এগিয়ে এলো সে ঘন্টার দিকে। এমন সময় দড়াম করে ভেঙে পড়ল বাড়ির মূল দরজাখানা। ঘন্টার চিৎকারে যারা টহলদারি করছিল তারা এসে হাজির হয়েছে সেখানে। তাদের দেখেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গেল সে। ঘরের মধ্যে যেন বাতাসও থমকে গেছে। ঘন্টা সুযোগ বুঝেই পা দিয়ে লাথি মেরে সামনের মোমবাতিটা উল্টে দিল ঝপ করে। সঙ্গে সঙ্গে ভয়ানক মূর্তিটার দেহে লেগে গেল আগুন। দাউ দাউ করে জ্বলে উঠল। প্রবল চিৎকার করে লোকটা দৌড়ে চলে গেল ঘরের অন্য জানলাটার দিকে। ঘন্টাকে নিয়ে সবাই তাড়াতাড়ি ফাঁকা জমিতে বেরিয়ে এলো। দেখলো ভয়ানক মূর্তিটা জানলা গলে জ্বলতে জ্বলতে পড়ে গেছে সেখানেই। এই কি কি হচ্ছে রে এখানে? হ্যাঁ, ঘন্টা একবার এদিক ওদিক তাকিয়ে নিয়ে ভয়ে ভয়ে সব কথা বলল তাদের। কেন তারা এখানে এসেছিল, কি তাদের উদ্দেশ্য, আর লোকটাই বা কে। সব শুনে ঘন্টাকে সাথে নিয়ে হারাধন আরও একজন আবার ঢুকলো বাড়ির মধ্যে। দেখল অভয়ের অনেকক্ষণ আগেই রক্তপাতের ফলে মৃত্যু হয়েছে, আর তার পাশেই পড়ে রয়েছে রতুখ্যাপার নির্জীব দেহ। কে ভয়ানক ব্যাপার দেখেছো দাদা? চুরি অবধি তো ঠিক ছিল, কিন্তু এই ভুতুড়ে ব্যাপার, এর তো কোনো ঘুণাক্ষরেও কিনারা করতে পারতাম না আমরা। তা যা বলেছিস ভাই। এই দুই চোর যদি আজ এখানে না আসতো, কি বিপদ যে দেবপুরে ছড়াতো কে জানে। কেসটা তার ইঙ্গিত বুঝে ঘন্টার হাতের দড়িটা খুলে দিল। ঘন্টা কি জন্য তাকে ছেড়ে দেওয়া হচ্ছে বুঝতে পারল না। যা, যত দূরে চলে যেতে পারিস চলে যা এই দেবপুর ছেড়ে। বাইরে আরো লোক জমায়েত হলে তোকে আর বাঁচাতে পারবো না, বুঝলি? চোর হলেও আজ বলতে গেলে দেবপুরের মানুষের ওপর থেকে বড় একখানা বিপদ তুই সরিয়ে দিয়েছিস। যা, পালা বেটা, পালা। ঘন্টা একবার কাঁদো কাঁদো হয়ে তার সাগরেদ অভয়ের দিকে তাকালো, তারপর বাড়ির পেছনের দরজার দিকে এগিয়ে গেল। রাস্তায় পা দিয়ে হনহন করে হাঁটতে হাঁটতে
কান্নায় বুক ফেটে গেলেও মনে মনে ভগবানের কাছে দিব্যি করল এবার জীবনটাকে সৎপথে চালাবে সে। বুঝলেন তো, এলাকায় নতুন লোকটোক এলে দুমদাম বাড়িতে ঢুকে পড়বেন না। যাই হোক, কেমন লাগলো আজকের গল্পটা কমেন্ট করে জানাতে ভুলবে না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।